আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সকলকে অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি শাহাদাত। আজকে আমরা কথা বলব ডাক্তার মনিরুজ্জামান ভাইয়ের একটি ভিডিও নিয়ে। quantummethod.org.bd অর্থাৎ কোয়ান্টাম মেথডের যে কোয়ান্টাম হার্ট ক্লাব তার তরফ থেকে এই ভিডিওটি প্রকাশ করা হয়েছে। তো এখানে তিনি কার্বোহাইড্রেট নিয়ে কিছু কথা বলেছেন। তো আ সেই কথাগুলো আমরা শুনবো এবং তার পর্যালোচনা করব। তো চট করে আমার পরিচয়টা একটু দিয়ে নিই আপনাদের। আমার নাম মোহাম্মদ সাদাত হোসেন এবং আমি ২০২০ সালে আমেরিকান নিউট্রিশন অ্যাসোসিয়েশন থেকে অ্যাডভান্সড কিটোজেনিক নিউট্রিশন ট্রেনিংটি সম্পন্ন করেছি এবং আ তারপর থেকে এই বিষয়ে লেখাপড়া চালিয়ে যাচ্ছি। বাংলাদেশ থেকে টাইপ 2 ডায়াবেটিসটা নির্মূল করাটা আমার স্বপ্ন এবং কিটোজেনিক ডায়েট ব্যবহার করে যেহেতু টাইপ 2 ডায়াবেটিসকে উপশম করা সম্ভব এবং প্রতিরোধ করা সম্ভব, সেজন্য কিটোজেনিক ডায়েটের যে মূলমন্ত্র সে সম্পর্কে বা কিটোজেনিক ডায়েট সম্পর্কে আমি সাধারণ মানুষকে শিক্ষা দেবার চেষ্টা করছি এবং আশা করছি যখন মানুষ এই তথ্যগুলো জানবেন, তখন বাংলাদেশ থেকে টাইপ 2 ডায়াবেটিস নিজে নিজেই বিতাড়িত হবে। তো আম আজকের এই ভিডিওটি নিয়ে কথা বলার কারণ হচ্ছে যে কার্বোহাইড্রেট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কার্বোহাইড্রেট মানুষের কেউ আমরা মানে মানবদেহে শক্তির একটা ভালো উৎস হচ্ছে কার্বোহাইড্রেট। কিন্তু আবার যদি আম কার্বোহাইড্রেট বেশি আমরা খেয়ে ফেলি বা আম বেশি মাত্রায় খেতে থাকি তাহলে কিন্তু টাইপ 2 ডায়াবেটিসের মতন অসুখ হয় বা অন্য মেটাবলিক অসুখগুলো হয় যার পেছনে কারণও আসলে কার্বোহাইড্রেট। তো ২ দিকই এটার রয়েছে। তো চলুন দেখি উনি কিভাবে কি বলেন, কি এ বিষয়ে আমাদের শিখানোর চেষ্টা করেন। তারপরে আমরা সেই বিষয়টিকে পর্যালোচনা করি। আসসালামু আলাইকুম। আজকে আমরা এ সময়ের একটা গুজব, এ সময়ের একটা বিভ্রান্তি, এ সময়ের একটা মিথ নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে কার্বোহাইড্রেট। এটিকে গুজব, মিথ বা বিভ্রান্তি বলা ঠিক হলো না। আ কার্বোহাইড্রেট একটি খাদ্য উপাদান এবং এটি নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন আছে। এটি নিয়ে বিভিন্ন রকমের মতামত রয়েছে। কতগুলো গবেষণা হয়েছে। গবেষণায় যে তথ্য আমরা পাচ্ছি তার উপর ভিত্তি করে আম আ বিতর্কের সৃষ্টি হয়েছে। তো যেকোনো বিষয়ই এই আ বিজ্ঞানের জগতে বিতর্ক হবে এটা খুব স্বাভাবিক কথা। এবং আমরা আম আ গবেষণার যে পরীক্ষা-নিরীক্ষা যেগুলো হবে তার উপাত্তের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেব। তো সেটাকে তারপরেও বিভ্রান্তি বলার আমি কোনো কারণ দেখি না। যাই হোক, এটা বড় কোনো বিষয় নয় অবশ্য। এক গ্রুপ বলছে, "খবরদার! কার্বোহাইড্রেট খাবেন না তাহলে শেষ। একদম শেষ।" আরেক গ্রুপ বলছে, "আরে ধুর! কার্বোহাইড্রেট কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে ফ্যাট, চর্বিতে।" তো কোনটি সঠিক? চলুন আজকে আমরা এর ভেতরে ঢোকার চেষ্টা করি যে আসলে কোনটি সঠিক। যদিও তিনি শুরু করেছেন কোনটি সঠিক এই প্রশ্ন করে অর্থাৎ ফ্যাটটাই কি আ স মানে কার্বোহাইড্রেট খেলেই শেষ, সেটা কি সঠিক? নাকি ফ্যাট খেলে শেষ, সেটা সঠিক? তো যদিও এরপরেই তিনি আলোচনাটিকে আসলে পরিবর্তন করে ফেলেন। তিনি শুধুমাত্র কার্বোহাইড্রেট খেলে কি হয় না হয় সেই বিষয়েই আ মনোযোগ দিয়েছিলেন। চলুন আমরা দেখি। পুষ্টিবিজ্ঞানীরা বলছেন খাদ্যের উপাদান হচ্ছে ৬ টি। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল এবং পানি। তবে আ খাদ্যের উপাদান ৬ টি বা উপাদান হিসেবে যদি আমরা বলি তাহলে আরো বোধহয় বেশি বলা যায়। তবে মানুষের জন্যে অত্যাবশ্যকীয় খাদ্য উপাদান কি? যদি প্রশ্ন করি তাহলে এখানে যে ৬ টি উপাদান রয়েছে তার মধ্যে ৫ টি আসলে মানুষের জন্য অত্যাবশ্যকীয়। অর্থাৎ মানুষকে এইগুলো খেতেই হবে। কারণ এগুলো না খেলে আ মানুষের স্বাস্থ্য হানি হবে অথবা মৃত্যুও হতে পারে। সেগুলো কি? সেগুলো হচ্ছে প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল এবং পানি। কিন্তু শর্করা বা কার্বোহাইড্রেট যেটা, সেটা আপনাকে বা মানুষকে খেতেই হবে তা নয়। এটা আমরা সুস্থ মানুষ খেতে পারি। খেলে এটা থেকে আমরা শক্তি উৎপাদন করতে পারি এবং মাত্রা মতন শর্করা খেলে সেটা বিশেষ আমাদের ক্ষতি করে তা নয়। কিন্তু এটা খেতেই হবে ব্যাপারটা তাও নয়। আমাদের দেহে আ শর্করা অত্যাবশ্যকীয় মানে শর্করা খাওয়াটা আমাদের জন্য অত্যাবশ্যকীয় নয়। ২০০৫ সালে ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস এর আ বিজ্ঞানীগণ এই বিষয়ে বা বিশেষজ্ঞগণ এই বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করেন এবং তাতে পরিষ্কার করে উল্লেখ করেন যে, যেহেতু আমাদের মানবদেহ নিজেই কার্বোহাইড্রেট বা গ্লুকোজ উৎপাদন করতে পারে, সে কারণে খাদ্য হিসেবে গ্লুকোজ আমাদের খেতেই হবে এমন কোনো কথা নেই। এবং তখন থেকে এই কার্বোহাইড্রেটটা আমাদের আর এই যে খাদ্য উপাদান বা যেটা ছোটবেলায় আমি যেরকম শিখেছিলাম যে আমাদের সুষম খাদ্যের জন্য ৬ টি উপাদান থাকতেই হবে। এখন কিন্তু সুষম খাদ্যাভ্যাসে বা সুষম খাদ্যের যে গঠন তার মধ্যে শর্করা না থাকলেও সেটা সুষম খাদ্য হবে। কারণ বিজ্ঞানীরা বলে দিয়েছেন যে কার্বোহাইড্রেটটা খাওয়া বাধ্যতামূলক নয়।
লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন এই ৬ টা উপাদান যথেষ্ট নয়। তারা ২ টো উপাদানকে এর সাথে যোগ করছেন। এর মধ্যে একটি হচ্ছে ফাইটোকেমিক্যাল এবং আরেকটি হচ্ছে ফাইবার বা আঁশ। এই ফাইটোকেমিক্যাল এবং ফাইবার বা আঁশ এই দুটোকে যোগ করছেন আসলে যারা আ নিরামিষ ভোজী বা নিরামিষ ভোজের প্রতি যাদের আগ্রহ রয়েছে তারা এগুলোকে যুক্ত করছেন। সবাই কিন্তু করছেন না। কেউ আবার এই ফাইটোকেমিক্যালকে ফাইটো অ্যাম টক্সিন বলে থাকেন। আর ফাইবারের কথা যদি আমরা আলোচনা করি তাহলে ফাইবার নিয়ে অনেকেই আমরা মনে করি যে এটা খেলে আমাদের কোষ্ঠকাঠিন্য কম হবে। অথচ পরীক্ষাভিত্তিক গবেষণায় দেখা গিয়েছিল যে ফাইবার খাওয়া বন্ধ করে দিলেই বরং যাদের কোষ্ঠকাঠিন্য ছিল সেটা সেরে গিয়েছিল। আ আর আম ফাইবার বেশি খেলে অনেকের দাবি এটাকেও আমরা ফেলে দিতে পারব না যে কারো আ ঘন পায়খানা হয় এই ফাইবার খেলে এবং তাতে কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা কমে যায়। কিন্তু সেই ক্ষেত্রে মূল যে ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে যে ফাইবার খাওয়ার কারণে অন্ত্রের মধ্যে ক্ষত তৈরি হয় বা ফাইবার আসলে অন্ত্রের মধ্যে ইংরেজিতে যেটাকে বলে ইরিটেশন তৈরি করে। বিরক্তি বা এখানে একটা অস্বস্তিকর আম অনুভূতি তৈরি করে। ফলে আমাদের অন্ত্র ঠেলে ফাইবারগুলোকে বের করে দেবার চেষ্টা করে। তো সেটা অনেকে বলেন ভালো কিন্তু আ অন্য দিকটা আপনাকে বিচার করতে হবে। সেটি হচ্ছে যে আমাদের অন্ত্রের মধ্যে আমরা যে খাবার খাই সেগুলো কিন্তু আমাদের অন্ত্রের মধ্যে একটা নির্দিষ্ট সময় থাকতে হবে যদি আমরা তার সমস্ত পুষ্টিটাকে শুষে নিতে চাই। তো যদি সেই সময় পর্যন্ত এই ফাইবার থাকার কারণে বাকি ভালো খাবারগুলোও যদি আমার এই ফাইবারের ধাক্কাধাক্কির মধ্যে পড়ে বেরিয়ে যায়, তাহলে কিন্তু আমরা পুষ্টিহীনতায় ভুগবো। অর্থাৎ দামি খাবার খেলাম, অর্থাৎ মাংস খেলাম সঙ্গে সবজি দিয়ে। তারপরে ফাইবারের কারণে সেটা দ্রুত বেরিয়ে গেল দেহ থেকে। মাংস হজম হয়ে দেহের মধ্যে শোষিত হবার জন্য যে সময়টা দেওয়ার দরকার ছিল, সেটা দেহ পেল না। তাহলে কিন্তু লাভ হয় না এবং আরেকটা সমস্যা যেটা হয় যে ফাইবার কিন্তু পুষ্টি শোষণে বাধা দেয়। এখন কেউ যদি চিনি খায়, তাহলে তার জন্যে সেটা সুখবর। যে ফাইবার সহ যদি চিনি কেউ খায়, ইসবগুলের ভুসির মধ্যে চিনি মিশিয়ে যদি খাই, তাহলে যে যতটা চিনি আমি মিশিয়েছি, সেই চিনিটা দ্রুত সেটা আমাদের রক্তের মধ্যে শুষে যাবে না বা আমাদের হজম প্রক্রিয়ায় আমাদের দেহ সেই চিনিটাকে সহজে শুষে নিতে পারবে না। সেটা চিনি খাওয়ার ক্ষেত্রে এটা ভালো। তাহলে আমাদের রক্তের চিনির মাত্রাটা চট করে বাড়বে না। কিন্তু আমি যদি মাংস খাই, মাংসের যে পুষ্টিকণাগুলো, সেইগুলো তো যত দ্রুত আমার রক্তে প্রবেশ করতে পারে তত আমার জন্য উপকার। তো যদি আমরা এই সঙ্গে ফাইবার মিশিয়ে খাই তাহলে কিন্তু মাংসেরও যে পুষ্টিকণাগুলো সেগুলো সঠিকভাবে আর আমাদের দেহের মধ্যে শোষিত হবে না বা তুলনামূলকভাবে অনেক কম শোষিত হবে অথবা ফাইবার থাকার কারণে যদি অন্ত্র এই খাবারগুলোকে ঠেলে বার করে দেয় তাহলে যথেষ্ট পরিমাণে শোষণ হবেই না। তো তাহলে এই অর্থেই কিন্তু ফাইবার আমাদের জন্যে অ্যান্টি নিউট্রিয়েন্ট বা পুষ্টিনাশকের ভূমিকা পালন করতে পারে। তো আমরা আজকে আলোচনা করব কার্বোহাইড্রেট নিয়ে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা। এই সময় লাইফস্টাইল এক্সপার্টরা কার্বোহাইড্রেটকে দুটো গ্রুপে ভাগ করছেন। একটি হচ্ছে রিফাইন্ড বা সিম্পল কার্বোহাইড্রেট, আরেকটি হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। সিম্পল কার্বোহাইড্রেট মানে হচ্ছে যে খাবারগুলো খাবার পর খুব দ্রুত হজম হওয়ার পর গ্লুকোজ তৈরি হয় এবং ক্ষুদ্রান্ত থেকে এই গ্লুকোজ রক্তে প্রবেশ করার পর রক্তের ব্লাড সুগার লেভেল খুব দ্রুত বাড়ায় দেয়, সেগুলোকে বলা হয় সিম্পল বা রিফাইন্ড কার্বোহাইড্রেট। কি কি? চিনি, গ্লুকোজ, সাদা চাল, সাদা ময়দা, মধু, সুগারি ড্রিঙ্কস এবং যত ফিজি ড্রিঙ্কস আছে। তো উনার এই যে সংজ্ঞাটা সেটা আসলে পুরোপুরি ঠিক নয়। উনি রিফাইন্ড শব্দটাকে মাঝখানে ঢুকিয়ে দিয়েছেন। তো সেটা বোধহয় ঠিক হয়নি। সিম্পল কার্বোহাইড্রেটের বাংলায় আমরা যেভাবে বুঝি সেটা হচ্ছে যে সহজ পাচ্য শর্করা। অর্থাৎ যে শর্করা আমাদের পেটে গিয়ে খুব দ্রুত হজম হয়ে আমাদের রক্তের মধ্যে প্রবেশ করবে এবং রক্তে চিনির মাত্রা বাড়িয়ে ফেলবে। তো আম সেটা সবসময় যে রিফাইন্ড হতেই হবে তা কিন্তু নয়। যেমন মধু, এই যে ওনার তালিকা যেটা আছে সেটার মধ্যে মধু। মধু তো প্রাকৃতিক জিনিস। এখানে তো রিফাইনিং এর কিছু নেই। সুতরাং আ তারপরেও মধু খেলে আমাদের রক্তের চিনিটা খুব দ্রুত বাড়ে। কারণ এটা সহজপাচ্য। তো সেই অর্থে যেই জিনিস খেলেই আমার রক্তের চিনিটা ঢুকবে দ্রুত সেটাকে বলা হয় সহজপাচ্য বা সিম্পল কার্বোহাইড্রেট। আর যেটা ঢুকতে সময় বেশি লাগবে সেটাকে বলা হয় জটিল কার্বোহাইড্রেট বা কমপ্লেক্স কার্বোহাইড্রেট। এগুলো হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট, রিফাইন্ড কার্বোহাইড্রেট। আরেকটি গ্রুপ হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। যে খাবারগুলো খাবার পর হজম হওয়ার পর অল্প করে গ্লুকোজ ক্ষুদ্রান্ত থেকে রক্তে প্রবেশ করে এবং অল্প করে ব্লাড সুগার বাড়ায়, সেগুলোকে বলা হয় কমপ্লেক্স কার্বোহাইড্রেট। কি কি? পূর্ণ শস্যদানা বা হোল গ্রেইন, লাল চাল বা লাল আটা, সব ধরনের ফল, সব ধরনের সবজি, সব ধরনের শাক, সব ধরনের সালাদ, সব ধরনের সবুজ পাতা। আপনি যখন এই পূর্ণ শস্যদানা যেটাকে বলা হয়, যদিও আমরা বলি পূর্ণ শস্যদানা কিন্তু আ যেমন গম, আপনি পূর্ণ শস্যদানা গম ভেঙে তারপরে তো আটা তৈরি করছেন। সেই আটা দিয়ে সেটাকে লাল আটা বলছি আমরা, দিয়ে লাল রুটি তৈরি করছি এবং সেই রুটিটাকে খাচ্ছি। তো
ওই আটা বানানোর প্রক্রিয়ায় আমরা তো গমটাকে ভেঙে ফেলেছি। তো ফলে আ এই যে ভাঙা গম বা পাউডার ফর্মে যে গমটা, এটা কিন্তু তখন খুব দ্রুত হজম হয়ে গ্লুকোজে রূপান্তর হয় এবং সেই গ্লুকোজ আমাদের রক্তের মধ্যে শোষিত হয়। সঙ্গে ফাইবার থাকার কারণে রেটটা বা মাত্রাটা কিছু কমবে কিন্তু সাংঘাতিকভাবে যে কমে যাবে ব্যাপারটা কিন্তু তা নয়। সুতরাং এই যে লাল চাল, লাল আটা এগুলো এক ধরনের আম আ এগুলো থেকে দূরে থাকাটাই নিরাপদ। বিশেষ করে যাদের টাইপ 2 ডায়াবেটিস রয়েছে। যিনি সুস্থ মানুষ তার জন্যে এই খাবারগুলো হয়তো খুব বড় সমস্যা নয়। তিনি আম এই পূর্ণশস্য দানার খাবার বা সব ধরনের ফল, সবজি, শাক, সালাদ, সবুজ পাতা এগুলো খেতে পারবেন। কিন্তু যার আম টাইপ 2 ডায়াবেটিস রয়েছে অথবা আ যার অন্য অসুখ রয়েছে যেমন আজকাল এই শাক-সবজিগুলোকে আর অত্যন্ত নিরাপদ হিসেবে দেখা হচ্ছে না। বরং আ আমরা যে কীটনাশক ব্যবহার করি সেইটা তো একটা বিপদ আছেই। তাছাড়াও মানে উদ্ভিদের নিজস্ব কিছু আত্মরক্ষার কৌশল রয়েছে এবং উদ্ভিদ যেহেতু দৌড়তে পারে না, পালাতে পারে না, সুতরাং তারা আত্মরক্ষার জন্যে কিছু কেমিক্যালকে ব্যবহার করে। কিছু রাসায়নিক পদার্থ ব্যবহার করে, যেগুলো সাধারণত পাতায়, ডগায় রাখা থাকে। তো বীজের মধ্যে রাখা থাকে। সুতরাং আমরা যখন এগুলোকে এই পূর্ণ শস্য দানা যদি খেতে শুরু করি, তার ভেতরে অনেক ক্ষেত্রেই দেখা যায় এই বিষাক্ত জিনিসগুলো থাকে। যেমন চিয়া সিড না ফ্লেক্স সিড এর কথা এসছে। যে ফ্লাক্স সিড এর মধ্যে কিন্তু সায়ানাইড বিষ থাকে। তো মাত্রা অতি অল্প সেজন্যে আমরা আ মরে যাই না। কিন্তু আপনি যদি বেশি পরিমাণে খেয়ে ফেলেন তাহলে সবগুলোর আম এই সায়ানাইড বিষ একত্রে মিশে পরিমাণটা হয়তো বেড়ে যেতে পারে যেটা আপনার দেহে কোনো না কোনো ক্ষতি করতে পারে। সুতরাং অ্যাম কমপ্লেক্স কার্বোহাইড্রেট যে কে খাবেন, কে খাবেন না, সেটাও আসলে এই অনেকগুলো প্রশ্নের উপর নির্ভর করে। আর সবথেকে বড় কথা যেটা সেটা হচ্ছে যেখানে বিজ্ঞানীগণ বলেই দিয়েছেন যে এটা আমাদের খেতেই হবে এমন কোনো কথা নয়। তাহলে এটা নিয়ে এত দুশ্চিন্তা করে লাভ কি? যদি কেউ অসুস্থ হন, টাইপ 2 ডায়াবেটিক হন তাহলে তার জন্যে শর্করাটাকে পুরোপুরি বাদ দেওয়াটাই সবথেকে সহজ এবং সবথেকে মঙ্গল আম জনক হবে। রিফাইন বা সিম্পল কার্বোহাইড্রেট খাচ্ছেন এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাচ্ছেন, যেটাই খান না কেন, এন্ড প্রোডাক্ট হিসেবে রক্তে প্রবেশ করবে গ্লুকোজ। এই গ্লুকোজ রক্তে প্রবেশ করার সাথে সাথে প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে ইনসুলিন এসে রক্তে চলে আসবে এবং ইনসুলিন গ্লুকোজকে সেলের ভিতরে প্রবেশ করতে সাহায্য করবে। গ্লুকোজ সেলের ভিতরে প্রবেশ করার পর বিপাকে অংশ নিবে এবং ফলশ্রুতিতে তৈরি হবে শক্তি। এই শক্তিকে ব্যবহার করে আমরা সমস্ত কাজ করি। অর্থাৎ গ্লুকোজ হচ্ছে আমাদের দেহের মূল জ্বালানি। এই কথাটা একেবারে ভুল কথা। গ্লুকোজ আমাদের দেহের একটা জ্বালানি। অবশ্যই বলা যেতে পারে। কিন্তু এটা মূল জ্বালানি তা নয়। যদি কেউ গ্লুকোজ না খায়, শর্করা জাতীয় খাবার না খায়, তাহলে মানবদেহে অন্য জ্বালানি রয়েছে যেগুলো মানবদেহ ব্যবহার করে চলতে পারে। যেমন ফ্যাট, চর্বি এবং চর্বি থেকে তৈরি হওয়া কিটোন। যদি আমার রক্তে গ্লুকোজের মাত্রা সর্বনিম্ন যতটুকু থাকা দরকার সেই পর্যায়ে থাকে, তাহলে তখন ইনসুলিন হরমোন বেড়ে থাকে না এবং আমাদের দেহ তখন চর্বি ভাঙিয়ে দেহটাকে চালায়। তার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে কিটোন নামে এই একটা জিনিস তৈরি হয় যেটা আমাদের লিভার থেকে তৈরি হয়। কিটোন আবার মস্তিষ্কের অত্যন্ত প্রিয় খাবার। মস্তিষ্কের মস্তিষ্ক কিন্তু গ্লুকোজ এবং কিটোন যদি রক্তের মধ্যে যতটা গ্লুকোজ রয়েছে তার অর্ধেক পরিমাণ কিটোনও থাকে, তাহলেও মস্তিষ্ক তার প্রায় ৭০% কাজ করে কিটোন ব্যবহার করে। গবেষণায় তাই পাওয়া গিয়েছে। সুতরাং আ মানে আমাদের মূল আম জ্বালানি হচ্ছে গ্লুকোজ। এই কথাটি এভাবে বলা যাবে না। আমরা প্রধানত গ্লুকোজটাকে ব্যবহার করে আমরা চলছি। তার কারণ হচ্ছে প্রধানত আমরা গ্লুকোজই খাই। যদি আমরা গ্লুকোজ না খেতাম, শর্করা জাতীয় খাবার না খেতাম বা আমাদের খাদ্যাভ্যাস যদি একটু ভিন্ন রকম হতো তাহলে বিষয়টা ভিন্ন রকমভাবে চলতো। আমাদের দেহটা আ ফ্যাটি অ্যাসিড বা ওই যে চর্বিকে পুড়িয়ে অথবা আম কিটোন ব্যবহার করে চলত। তো সুতরাং এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। একটা বাহনের যেমন পেট্রোল, ডিজেল বা অকটেনের প্রয়োজন পড়ে, সেরকম দেহরূপী এই বাহনের জন্য প্রয়োজন গ্লুকোজ। তো এখন আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি, আমরা আমাদের দেহের জন্যে গ্লুকোজ প্রয়োজন এবং সেই গ্লুকোজটা আমাদের লিভার তৈরি করে দিতে পারে গ্লুকোনিওজেনেসিস নামের একটি প্রক্রিয়া ব্যবহার করে বা একটি প্রক্রিয়ায় ব্যবহার করে বলা ঠিক হলো না। তো গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় আমাদের লিভার নিজেই যেহেতু গ্লুকোজ উৎপাদন করতে পারে, তো সেজন্যে আমাদের জীবন ধারণের জন্যে গ্লুকোজ অত্যাবশ্যক এবং সেই গ্লুকোজ আমি লিভার থেকেই পেয়ে যাই। তো সেটার জন্যে বাইরে থেকে আমাকে গ্লুকোজ খেতে হবে না। আমরা দেখব যে হাজার বছর ধরে আমাদের একটা পরিচিতি হচ্ছে আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি। হাজার বছর ধরে আমরা মাছ এবং ভাত খাই। মাছ ভাতই আমাদের প্রধান খাবার। এর সাথে থাকে শাক, সবজি, তরি তরকারি, ফল, সালাদ, অন্যান্য কিছু।
ঐতিহাসিকভাবে এটা আমরা করে এসেছি এবং আমাদের সেভাবে মাছে ভাতে বাঙালি এরকম কথা আমাদের নামে প্রচলিত আছে। তার মানে এই নয় যে এইটাই আসলে সঠিক খাদ্য অভ্যাস। তাই না? এই খাদ্য অভ্যাসে ভুলও থাকতে পারে এবং আম যদি ঐতিহাসিকভাবে আমরা ওই রেকর্ডটাও বিবেচনা করি, এরকম বিষয়গুলো নিয়ে বই লেখা হয়েছে। যেমন ভারতীয় উপমহাদেশের কোন অংশের মানুষ শক্তিশালী বেশি, সুঠাম বেশি, কোন অংশের মানুষ দুর্বল বেশি, খাটো বেশি। আমরা মানে বাংলাদেশ অংশটা কিন্তু সেই দুর্বল এবং আ আম যে খাটো এইরকম দলের মধ্যে পড়ে। তো এটা সেই ব্রিটিশ আমলে ব্রিটিশ একজন ডাক্তার কিছু গবেষণা করেছিলেন। তিনি পুরো আ উম এই পাক ভারতীয় উপমহাদেশ ভ্রমণ করে সেখানে কোন অংশের মানুষ কিরকম খাবার খায় এবং তাদের উচ্চতা কেমন, তাদের দেহের শক্তি সামর্থ্য কেমন, এই বিষয়গুলো নিয়ে উনি পর্যবেক্ষণ করেন এবং তার উপর একটি বই লিখেছিলেন। সেখানে তিনি এই কথাগুলো উল্লেখ করেছিলেন। কিটোজেনিক নামে যে একটি টেক্সট বই রয়েছে, মেডিকেল টেক্সট বই রয়েছে, সেখানে এই কথাটি উল্লেখ করা রয়েছে। তো সেখানে তিনি বলেছিলেন যে, বাংলাদেশ বা বেঙ্গলের মানুষ সাধারণত এরা মাছ ভাত খায় এবং এরা আ মানে তুলনামূলকভাবে ক্ষীণকায়, লম্বা বেশি না এবং দুর্বল। এবং এই মাছ ভাত নিয়ে কত কবিতা, কত গান। 19 শতকের একজন বিখ্যাত কবি ঈশ্বর গুপ্ত তিনি একটা চমৎকার কবিতা লিখেছেন। ভাত মাছ খেয়ে বাঁচে বাঙালি সকল, ধানে ভরা ভূমি তাই মাছ ভরা জল। আমরা যদি দেখি, আমাদের ইতিহাস পর্যবেক্ষণ করি, হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষরা ঢেঁকি ছাঁটা চাল খেয়েছেন। ঢেঁকি ছাঁটা চালের ভাত খেয়েছেন তারা, সাথে মাছ, মূলত মাছ, মাঝে মাঝে মুরগি এবং ফল, সালাদ, সবজি, ডাল, শাকসবজি কত কিছু। হাজার বছর অ্যাম অর্থনৈতিক কারণে যেহেতু আমরা একটু দুর্বল আ অবস্থায় বহুদিন ধরে আছি, বহু বছর ধরে আছি, সে কারণে আমাদের অনেকের মধ্যেই ওই মাংস খাওয়ার প্রবণতাটা একটু কম। কিন্তু মাংস খাবার উপায় যার আছে, সে কিন্তু মাংস খায়। আমাদের এই বাংলাদেশেও মাছে ভাতে বাঙালি হলেও যদি কোনো বাড়িতে মাংস রান্না হয় বা যেই বাড়িতে প্রতিদিন মাংস রান্না হয়, সেই বাড়িটাকে কিন্তু লোকে একটু সমীহ করে চলে। তো বিষয়টিকে শুধুমাত্র ওই মাছে ভাতে বাঙালি কথাটিকে ব্যবহার করে আমাদের সামনে যদি প্রমাণ হিসেবে দাবি করা হয় যে বাঙালি শুধু মাছ খেয়েই এতদিন পর্যন্ত এসেছে। এই দাবিটা কিন্তু ভুল দাবি অথবা এটা একটা মিসলিডিং দাবি। অর্থাৎ আমাদেরকে ইচ্ছে করে একটা আম ভুল পথে পরিচালিত করার জন্যে তৈরি করা একটা কথা। বছর থেকে তারা ভাত খাচ্ছেন। কই? তখন তো ঘরে ঘরে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস ছিল না। এটা একটা চমৎকার প্রশ্ন এবং এই প্রশ্নের জবাব আমি ডাক্তার আম নাদির আলীর কাছ থেকে এবং ডক্টর জেসন ফাং এর কাছ থেকে পেয়েছি। তো উনারা চীনের প্রেক্ষাপটে বলেছেন যে, "চীনের মানুষও তো আগে ভাত খেত, এখনো ভাত খায়। তো তাহলে চীনের মানুষ আগে কেন মোটা হতো না? আগে কেন টাইপ 2 ডায়াবেটিস হতো না? এখন কেন হয়?" এবং তার জবাবটা আমি চট করে আপনাদের দিয়ে রাখি, সেটি হচ্ছে চিনি। চিনি খাওয়ার মাত্রা আমাদের ভয়ংকরভাবে বেড়েছে। আমরা চিনি অ্যা উম দিয়ে মিষ্টি জাতীয় খাবার তো খাচ্ছিই, তার সঙ্গে আমরা ফলের রসকে অত্যন্ত উপকারী মনে করে এগুলো খাচ্ছি বেশি। চায়ের মধ্যে চিনি খাচ্ছি, ফলের রস খাচ্ছি, তারপরে আম আ চি সফট ড্রিংকস যেগুলো, কোমল পানীয়, সেগুলো চিনি দিয়ে ঠাসা। তো চিনিটা যার মধ্যে ফ্রুক্টোজ এবং গ্লুকোজ দুটোই থাকে। এই ফ্রুক্টোজটা প্রধানত আমাদের আ লি সু অ্যা প্রধানত নয়, ফ্রুক্টোজটা আসলে আমাদের লিভারের মধ্যেই প্রসেসড হয়। ফ্রুক্টোজটা আমাদের দেহের সারা দেহের মধ্যে ব্যবহৃত হয় না। শুধুমাত্র লিভারের মধ্যেই এটাকে ভেঙে এটাকে দিয়ে কিছু করা সম্ভব। আর আমাদের লিভার ছোট্ট একটা যন্ত্রের মধ্যে যখন নাকি বেশি পরিমাণে এরকম ফ্রুক্টোজ গিয়ে পড়ে, তখন সেটা করে কি এই ফ্রুক্টোজকে চর্বিতে রূপান্তর করে জমা করে রাখার চেষ্টা করে। এই ঘটনাটা এত দ্রুত ঘটে যে চর্বি আমাদের লিভারের কোষগুলো চর্বি কণা তৈরি করে সেটাকে যে কোষ থেকে বের করে রক্তের মধ্যে মিশিয়ে দেবে, সেই কাজটা করতে, করতে দেখা যায় চর্বি উৎপাদন হয়ে গিয়েছে আরো অনেক বেশি। ফলে আ লিভারের কোষের ভেতরে চর্বি কণাগুলো আটকে যায় এবং সেটাকেই তখন আমরা বলি ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার তৈরি হলে সেখানে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়। অর্থাৎ ইনসুলিন হরমোনটা সঠিকভাবে কাজ করতে পারে না এবং আ দেহ তখন এই সমস্যাটিকে মেটানোর জন্যে বেশি মাত্রায় ইনসুলিন উৎপাদন করে। যেটা কিনা আরো বেশি আম লিভার কোষকে এবং দেহের অন্যান্য কোষগুলোকে ইনসুলিনের প্রতি বৈরী করে তোলে। ইনসুলিনের সঙ্গে কোষগুলোর যে স আ স মানে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সেটা নষ্ট হয়ে যায়। ইনসুলিনকে তখন আমাদের দেহ শত্রু হিসেবে দেখতে শুরু করে। ফলে ইনসুলিনের সংকেতে কাজ হয় না।
এবং এই অবস্থা যদি ১০ বছর ধরে চলে, তখনই ডায়াবেটিস রোগ ধরা পড়ে। টাইপ 2 ডায়াবেটিস যেটা। তবে এখন কেন ঘরে, ঘরে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস? ভাতই যদি উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিসের পেছনে মূল কারণ হবে, তাহলে হাজার বছর থেকে ঘরে, ঘরে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস থাকার কথা, ফ্যাটি লিভার ডিজিজ থাকার কথা। কিন্তু উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, ফ্যাটি লিভারের হিস্ট্রি যদি আমরা বাংলাদেশে দেখি ঘরে, ঘরে, সেটি হচ্ছে ৪০-৫০ বছর থেকে। কেন? তো আশা করি মাফ করবেন হঠাৎ করে কাশি এসে গিয়েছিল। আচ্ছা, তো আশা করি এই প্রশ্নটির জবাব আপনারা পেয়ে গিয়েছেন অলরেডি। প্রাচীনকালে ৩ বেলা লোকে ভাত খেয়েছে। কিন্তু তার মাঝে, মাঝে এই যে আম হালকা নাস্তা খাওয়া, তারপরে চা খাওয়া, বন্ধুদের সঙ্গে দেখা হলে চল কোক খেয়ে নিই, একখানা পেপসি খেয়ে নিই বা এই জাতীয় কোমল পানীয় খেয়ে নিই। ফলের রস পেলে অত্যন্ত পুষ্টিকর খেয়ে নিই। এটা আমরা করতাম না। আমাদের পূর্বপুরুষরা করেননি। সেই কারণে ৩ বেলা ভাত খেয়েও তাদের ক্ষতি কিছু বিশেষ হয়নি। কিন্তু এখন আমরা যেহেতু এই কাজগুলো করছি, মিষ্টি চিনিটাকে বেশি পরিমাণে খাচ্ছি। সে কারণে আমাদের দেহ ১ম এ নষ্ট হচ্ছে, ফ্যাটি লিভার তৈরি হচ্ছে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স টা তৈরি হয়ে যাচ্ছে। একবার এটা আমাদের দেহে বাসা বেঁধে গেলে তখন আমরা ৩ বেলা ভাত যে খাচ্ছি, সেটাও আমাদের দেহের জন্যে আম সেটার ব্যবস্থাপনাটা আমাদের দেহ ঠিক মতন করতে পারছে না। তো সমস্যাটা এটা। কারণ এর পেছনের মুখ্য ভূমিকা পালন করছে অটো রাইস মিল। কি হলো? ৪০-৫০ বছর আগে ঢেঁকি চলে গেল স্বর্গে এবং তার জায়গা দখল করলো অটো রাইস মিল। তৈরি হতে থাকলো সাদা চাল। খেতে শুরু করলাম আমরা সাদা চালের ভাত। আমাদের বাড়তে শুরু করলো ওজন, তৈরি হলো লাইফস্টাইল ডিজিজ। না, সাদা চালটা দোষ খানিকটা আছে অবশ্যই। যেভাবে পলিশ করে করা হচ্ছে তাতে আ দ্রুত হজম হয়ে এটা আমাদের রক্তের মধ্যে খুব দ্রুত গ্লুকোজ এর মাত্রা বাড়ায়। ঠিক। কিন্তু যদি কেউ সুস্থ মানুষ, তিনি যদি দিনে ওই ৩ বেলার বাইরে আর কিছু না খেতেন এবং এই যে মিষ্টি চিনি থেকে দূরে থাকতেন, তাহলে কিন্তু ভাত খেয়েও তার শরীর খারাপ হবার কথা না। এই অ্যা যে রাইস মিলের যে চাল, সেটা খেয়েও তার শরীর খারাপ করার কথা না। কিন্তু আমরা সেটা করছি না। এবং ফলাফলে আমাদের স্বাস্থ্য ভেঙে পড়ছে। অবেসিটি, হাই কোলেস্টেরল, হাইপারটেনশন, হার্ট ডিজিজ, ডায়াবেটিস, ক্যান্সার। এখনকার সময় লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন এই যে লাইফস্টাইল ডিজিজ, বাংলাদেশে এখন ৭৩% মৃত্যুর কারণ হচ্ছে এই লাইফস্টাইল ডিজিজ। এবং এই রোগগুলোর হওয়ার পেছনের মূল কারণ আমাদের খাদ্যাভ্যাস। খাদ্যাভ্যাসে আমাদের একটা ক্ষতিকর পরিবর্তন হয়ে গেছে এবং এই ক্ষতিকর পরিবর্তন আমাদেরকে এই লাইফস্টাইল ডিজিজের দিকে ধীরে ধীরে নিয়ে যাচ্ছে। এবং এই যে ক্ষতিকর পরিবর্তন খাদ্যাভ্যাসে, এর পেছনের মূল কারণ হচ্ছে ফুড এবং রিফাইনিং ইন্ডাস্ট্রি। না, ফুড এবং রিফাইনিং ইন্ডাস্ট্রি আ কথাটাকে কিভাবে ঠিক বললেন সেটাও পরিষ্কার হলো না। কিন্তু আ মানে প্রসেসড ফুড বলতে পারেন। কিন্তু এবং রিফাইন্ড যে কার্বোহাইড্রেট যদি হয়, তাহলে সেটাও দোষী খানিকটা হবে। কিন্তু যদি আমরা মাংসের কথা বলি, যদি আমরা ফ্যাটের কথা বলি, তাহলে কিন্তু একইভাবে কথাটা বলা যাবে না। একটা সময় আমেরিকা, ইউরোপে ছিল রিফাইনিং ইন্ডাস্ট্রি, ফুড ইন্ডাস্ট্রি। আজকে বাংলাদেশেও ফুড এবং রিফাইনিং ইন্ডাস্ট্রিতে ভরে গেছে। এবং ফলশ্রুতিতে আমরাও এখন পাশ্চাত্যের মতো রিফাইন্ড ফুড খাওয়া শুরু করেছি। কি, কি রিফাইন্ড ফুড আমরা খাচ্ছি এখন? সল্ট, লবণ, চিনি। লবণটা খাদ্যের একটা উপাদান, তাহলে এটা রিফাইন্ড ফুড কি করে হলো? মানে কথাটা একটু বোকা, বোকা হয়ে গেল। হ্যাঁ, আগে হয়তো এই এইরকম সাদা ধবধবে সাদা লবণ আমরা পেতাম না। আ এখন ব্লিচিং এর মাধ্যমে লবণকে সাদা ধবধবে করা হয়, যেটা ভালো না এবং এটা না করলেই ভালো হতো। কিন্তু তাই বলে লবণ যে আমাদের জন্য খুব ক্ষতিকর তাতে কিন্তু নয়। তো তাহলে এই রিফাইন্ড ফুড এর মধ্যে উনি কি করে লবণ ঢুকিয়ে দিলেন বুঝলাম না। পাউরুটি, সাদা ময়দার রুটি, তারপর হচ্ছে নুডলস, সাদা চালের ভাত এবং নানাবিধ প্যাকেট এবং প্রক্রিয়াজাত খাবার। যে খাবারগুলো অত্যন্ত ক্ষতিকর। আর কি খাচ্ছি? ফাস্ট ফুড। এই খাবারগুলো কেউ যখন খাবে তখন আজরাইল তার দিকে ফার্স্ট চলে আসবে, মৃত্যু তার ত্বরান্বিত হবে। তো আমরা যদি দেখি এই যে তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম ফুড ভ্যালু বিবেচনা না করে শুধুমাত্র স্বাদকে প্রাধান্য দিয়ে তারা এই ফাস্ট ফুডের দিকে ঝুঁকছে, তারা রিফাইন্ড এবং প্যাকেটজাত খাবারের দিকে ঝুঁকছে। ফলাফল এই লাইফস্টাইল ডিজিজ হু করে বাড়ছে। তো সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে লাইফস্টাইল এক্সপার্টরা কার্বোহাইড্রেটকে এখন নতুনভাবে দুটো গ্রুপে ভাগ করছেন। একটি হচ্ছে গুড কার্বোহাইড্রেট আর একটি হচ্ছে ব্যাড কার্বোহাইড্রেট। কিরকম? গুড কার্বোহাইড্রেট কি কি? লাল চালের ভাত, লাল আটা রুটি, সব ধরনের ফল, সব ধরনের সবজি, সব ধরনের শাক, সব ধরনের সালাদ, সব ধরনের সবুজ পাতা, খেজুরের গুড় এবং আখের গুড়। এগুলো হচ্ছে খেজুরের গুড়, আখের গুড় এগুলো গুড কার্ব? ওনার মাথা বোধহয় একটুখানি গন্ডগোল হয়ে গিয়েছে। কার্ব বেশি খেলে মাথায় এরকম গন্ডগোল হতে পারে। মাথা ঠিক মতন কাজ করে না। তো সেজন্য হয়তো খেজুরের গুড় বা আখের গুড়কে উনার কাছে মনে হতে পারে যে এটা স্বাস্থ্যকর বা গুড কার্ব এর মধ্যে পড়ে। আ এগুলো আসলে গুড কার্ব নয়। আর ঠিক গুড এবং ব্যাড কার্ব দেখে দরকারটা কি? তার থেকে বরং আমাদের দেখা দরকার যেটা সেটা হচ্ছে যে কার্ব কি আমার খাওয়া দরকার নাকি দরকার নেই? এসেনশিয়াল কার্ব, নন এসেনশিয়াল কার্ব। তো কার্বোহাইড্রেট কোনটাই আমাদের জন্য এসেনশিয়াল না। মানে কার্বোহাইড্রেট আমাদের জন্য এসেনশিয়াল না, এক কথায়। সুতরাং এটা গুড না ব্যাড চিন্তা করাটা
খানিকটা সময় নষ্ট করা। হচ্ছে গুড কার্বোহাইড্রেট। এগুলো স্বাস্থ্যের জন্য উপকারী। এগুলো খেলে স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না। পক্ষান্তরে তারা বলছেন আরেকটা খেজুরের গুড় প্রতিদিন যদি আমি এতটা করে খাই তাহলে কোনো ক্ষতি হবে না? বা আখের গুড়ই হোক, যদি প্রতিদিন এতটা করে খাই তাহলে ক্ষতি হবে না? এটা একটুখানি বেশি দাবি হয়ে গেল। একটু বেশিই দাবি আসলে করে ফেললেন। অন্য যে কথাগুলো খাবারের তালিকাটা দিয়েছিলেন সেগুলোতে ওই পূর্ণ আম কি যেন? শস্য যেটা আরকি সেটাকে বাদ দিয়ে বাকিগুলো হয়তো খুব ক্ষতিকর নয়। কিন্তু খেজুরের গুড়, আখের গুড় যথেষ্টই ক্ষতিকর আসলে। গ্রুপ খাবারকে সেগুলো হচ্ছে ব্যাড কার্বোহাইড্রেট যেগুলো খেলে এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সেগুলো কি? এর মধ্যে হচ্ছে চিনি, সাদা চালের ভাত, সাদা ময়দার রুটি, বিস্কুট, বার্গার, নুডলস, চিপস, প্যাটিস, স্যান্ডউইচ, লুচি, পুরি, পরাটা, সমোসা, মিষ্টান্ন, মিষ্টি দই, কেক, পেস্ট্রি, সিঙ্গাড়া। একজন ব্যক্তি যখন দিনের পর দিন চানাচুর। ব্যাড কার্বোহাইড্রেট খাবে, দিনের পর দিন অতিরিক্ত এই জাতীয় ক্ষতিকর কার্বোহাইড্রেট খাবেন, তখন তার শরীরে অতিরিক্ত কার্বোহাইড্রেট প্রবেশ করবে, অতিরিক্ত গ্লুকোজ প্রবেশ করবে। এবং এই অতিরিক্ত গ্লুকোজ প্রথমে গ্লাইকোজেন এবং পরবর্তীতে ফ্যাট বা চর্বি হয়ে তার শরীরে জমা হতে থাকবে। ফলশ্রুতিতে অনেকগুলো রোগ তার শরীরে বাসা বাঁধবে এবং সেগুলো হচ্ছে কি? স্থূলতা, ফ্যাটি লিভার ডিজিজ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার অন্যতম। আমরা তো তো তাহলে অ্যা শর্করা খেলেই কিন্তু এগুলো হওয়া সম্ভব। তো উনি বলছেন যে এগুলো খেলে যেগুলো ব্যাড কার্বোহাইড্রেট সেগুলো খেলে এই অসুখগুলো হবে। তো গুড কার্বোহাইড্রেট, ব্যাড কার্বোহাইড্রেট না হিসেব করে যদি আমরা কার্বোহাইড্রেটটাকে বাদ দিয়ে দিই, কারণ বাদ দিলে দোষ তো কিছু নেই। তো যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু এই সমস্যাগুলো হবার সম্ভাবনা থাকেই না। তো পাশ্চাত্য বলতে অজ্ঞান। সব কিছুতেই আমরা এখন পাশ্চাত্যকে অনুসরণ করছি। অথচ আমরা যদি দেখি পাশ্চাত্যে পরিবার প্রথা এখন প্রায় অনুপস্থিত। পরিবার ভাঙতে শুরু করছে গত শতাব্দীতে এবং এখন পরিবার নাই বললেই চলে। তারা এখন তো কার্বোহাইড্রেটের সঙ্গে পরিবারের কি সম্পর্ক? লিভ টুগেদারে অভ্যস্ত হয়ে গেছে। সংসার হ্যাঁ। করছে কিন্তু বিয়ের বন্ধন ছাড়া। ফলে কি হচ্ছে? যেহেতু বিয়ের বন্ধন নাই, পরস্পরের প্রতি কোনো সম্মানবোধ নাই, কোনো দায়িত্ববোধ নাই। খাবার জন্য তারা কি করছে? গ্রোসারি শপে যাচ্ছে, ফাস্ট ফুড শপে যাচ্ছে এবং খাবার কিনে নিয়ে এসে খাচ্ছে। শুধু বা খাবারটা কিনে নিয়ে বাসায় এসে শুধু গরম করলেই যথেষ্ট। ব্যাস! যারা লিভ টুগেদার করে তারা সবাই যে এই কাজ করে তা কিন্তু নয়। লিভ টুগেদার যারা করে তাদের মধ্যে অনেকেই আছেন ভেজিটেরিয়ান। অধিকাংশই আসলে সেই দিকের হবেন। তো উনারা কিন্তু অত্যন্ত পুষ্টিকর উনাদের বিশ্বাস অনুযায়ী অত্যন্ত পুষ্টিকর খাবার ঘরে রেঁধে খান। সবসময় যে বাজার থেকে এই ফাস্ট ফুড কিনে এনে বাড়িতে খাচ্ছেন অ্যা ব্যা পাশ্চাত্যের লোকেরা, এই দাবিটি কিন্তু ভুল দাবি। আমি লন্ডনে বেশ কিছু বছর ছিলাম তো এবং সে কারণে সেখানকার কালচার সম্পর্কে কিছু ধারণা আমার আছে এবং সেখানে আমি দেখেছি যে লোকে যারা খাদ্য নিয়ে চিন্তাভাবনা করেন, যারা খাদ্যকে অ্যাম আ গুরুত্ব দেন তারা কিন্তু এই লিভ টুগেদার করলেন কি করলেন না, পরিবার তাদের থাকলো কি থাকলো না, তারা তাদের খাদ্যটাকে গুরুত্ব দেন। এবং এই খাবারগুলোকে টেস্টি করার জন্য, সুস্বাদু করার জন্য, মুখরোচক করার জন্য কোম্পানিগুলো প্রচুর ব্যবহার করছে সুগার এবং সল্ট, চিনি এবং লবণ। অ্যাম হ্যাঁ, সেটা করছে এবং এক্ষেত্রে স এ সুগারটাই আমাদের জন্য বেশি ক্ষতি করছে। তবে সল্টও এক্ষেত্রে ভূমিকা রাখতে বাধ্য হচ্ছে। কারণ হচ্ছে যখন এটাকে কার্বোহাইড্রেটের সঙ্গে মিলিয়ে আমরা খাই, তখন এটা আমাদের দেহে কিছু ক্ষতিকর প্রভাব ফেলে। লবণ খেলে দেহের পানি লবণের সঙ্গে পানি আটকে থাকে। একথা আমরা সবাই বুঝি, জানি। আ এবং যখন আমরা কার্বোহাইড্রেটের সঙ্গে লবণ খাই, তখন কার্বোহাইড্রেট রক্তে চিনির মাত্রা বাড়িয়ে ইনসুলিনকে ডেকে এনে আ কিডনির মধ্যে দিয়ে লবণ বের হওয়ার পথটাকে আটকে দেয়। ফলে তখন যেই লবণটুকু খাদ্যের অংশ হিসেবে এসেছিল, তার একটা অংশ আমার দেহের মধ্যে প্রবেশ করে আটকে যায়। কারণ প্রস্রাবের সঙ্গে যে সে বেরিয়ে যেত, সেটা করতে পারে না। ফলাফলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে আমাদের দেহের মধ্যে এই পানির ভলিউম যে আয়তন বেড়ে যায়। ফলাফলে আমরা বিপত্তির মধ্যে পড়ি। তো কিন্তু সেটার দোষটা কিন্তু সরাসরি লবণের না। আমি যদি মাংস লবণ দিয়ে খেতাম, তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটতো না। কারণ মাংসের মধ্যে চিনি নাই। সুতরাং মাংস খেলে আমার রক্তে চিনি বাড়তো না, গ্লুকোজ বাড়তো না, ইনসুলিন বাড়তো না। ইনসুলিন না বাড়লে কিডনির মধ্যে দিয়ে লবণ বেরোনো বন্ধ হতো না। ফলে বেশি লবণ যদি আমি খেয়েই ফেলি তাহলে আমার দেহ কিডনির মধ্যে দিয়ে লবণটাকে বার করে দিত। তাহলে ঝামেলা শেষ। ফলশ্রুতিতে তৈরি হচ্ছে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, ফ্যাটি লিভার ডিজিজ। পাশ্চাত্যে বিশেষ করে আমেরিকায় এখন ঘরে ঘরে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, ফ্যাটি লিভার ডিজিজ। সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে কোন চিকিৎসক এর পেছনে কার্বোহাইড্রেটকে তারা দায়ী করলেন এবং চিনি, ভাত এবং রুটির বিরুদ্ধে প্রচারণায় নেমে পড়লেন। আবার কোন চিকিৎসক আরেক ডিগ্রি এগিয়ে ফলকেও এর মধ্যে অন্তর্ভুক্ত করে ফলের বিরুদ্ধে প্রচারণায় নেমে পড়লেন যে না কোনো ধরনের ফলও খাওয়া যাবে না। যারা টাইপ 2 ডায়াবেটিক রোগী এবং অবস্থা যদি আপনার খারাপের দিকে থাকে তাহলে আপনার জন্য ফলও অত্যন্ত ক্ষতিকর। তো আপনার জন্য ফল খাওয়াও ঠিক হবে না। বুদ্ধিমানের কাজ হবে না। আর ফলের মধ্যে ওই ফ্রুক্টোজ জাতীয় চিনি থাকে যেটা আমাদের লিভারের মধ্যে চর্বিটা জমায় ১ম এ এবং খুব দ্রুত মাত্রায় অতি দ্রুত চর্বিটা জমায়। ফল খেলে আপনার লিভারে যদি চর্বি জমে তাহলে
সেখান থেকেই ইনসুলিন রেজিস্ট্যান্স হবে। সেই ইনসুলিন রেজিস্ট্যান্সটাই আসলে এই উচ্চ রক্তচাপ, টাইপ 2 ডায়াবেটিস এই সবগুলোর পেছনে দায়ী। তো তাহলে ফলকে ভালো মনে করার তো কোনো যুক্তি নেই। ফলের মধ্যে কিছু পুষ্টি উপাদান বা ওই যে ভিটামিন, মিনারেল থাকে দাবি করা হয়। অ্যা দাবি তো করা হয় কিন্তু এগুলো খাওয়ার পরে রক্তে কতটা এই ভিটামিন বা মিনারেল পাওয়া যায় সেটা পরীক্ষা করলে কিন্তু সেখানে চিত্রটা খুব আশাব্যঞ্জক চিত্র না। তো সুতরাং এই ভাত, রুটি, চিনি এগুলোর সঙ্গে ফলটাকেও দূরে রাখাটাই যদি আপনি টাইপ 2 ডায়াবেটিক রোগী হন বা যদি আপনার কিডনি রোগ থাকে, ডায়াবেটিস থাকে, সরি ডায়াবেটিসের কথা বললাম। আ কিডনি রোগ থাকে, আ সিভিডি মানে হৃদরোগ থাকে, তাহলে আপনার এই ৪ টেকেই যদি বাদ দিয়ে রাখেন উপকার হবে। আসলে এমন একটা অবস্থায় এসে গেছে যে তারা কার্বোহাইড্রেটকেই বর্জন করে ফেললেন, কার্বোহাইড্রেটকে তারা ভিলেন বানিয়ে ফেললেন। কার্বোহাইড্রেট তো আসলেই ভিলেন। মানে কার্বোহাইড্রেট খেলেই যদি মাত্রা মতন সীমার মধ্যে থাকতে পারি আমি খেয়ে, তাহলে হয়তো তেমন ক্ষতির কিছু নেই। কিন্তু দেখা যাচ্ছে মানুষ মাত্রার মধ্যে থাকতে পারে না। বেশি খেয়ে ফেলে এবং সেই কারণে শেষে তাদের স্বাস্থ্যের ক্ষতি হয়। তো তাহলে কার্বোহাইড্রেটটা যে ক্ষতিকর এই কথাটা যদি সকলের জানা থাকতো তাহলে হয়তো খাওয়ার পরিমাণটা তাদের কমতো বা তারা কার্বোহাইড্রেটের পরিবর্তে অন্য খাবারকে খেতেন। তাহলে এই বিপত্তিটা আর হতো না। তো কার্বোহাইড্রেট তো আসলে মানে প্রথমত অপ্রয়োজনীয়, দ্বিতীয়ত এটা আমাদের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। তাহলে এটা ভিলেন না হয় কি করে? এবং এটা আমরা এর সাথে তুলনা করতে পারি যে একজনের মাথা ব্যথা হয়েছে, একজন পরামর্শ দিল, "এই তোর মাথাটা কেটে ফেল।" কারণ মাথাটা ব্যথা করছে। না, এটা উদাহরণটা মিলল না। কারণ হচ্ছে একটা মানুষের দেহের মানুষটার জন্যে মাথাটা অতি জরুরি। মাথা না থাকলে এটা মানুষ থাকবে না। মৃত মানুষ হয়ে যাবে। কিন্তু কার্বোহাইড্রেট না খেলে আমাদের কোনো অসুবিধে হবে না। তো তাহলে এই দুটো আসলে অ্যা মানে উদাহরণটা কার্বোহাইড্রেটের বিষয়টাকে সঠিকভাবে আমাদের সামনে তুলে ধরতে পারল না। তারা কার্বোহাইড্রেটকেই ভিলেন বানিয়ে ফেললেন এবং এই যেন মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলা শামিল। তো না, আমরা যদি দেখি এই সময়ের কয়েকজন লাইফস্টাইল এক্সপার্ট হচ্ছেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মেডিসিনের প্রফেসর ডক্টর ডিন অর্নিশ, কর্নেল আ ইউনিভার্সিটির এমেরিটাস প্রফেসর ডক্টর টি কলিন ক্যাম্পবেল, আমেরিকার আহা! একজন বিখ্যাত লাইফস্টাইল এক্সপার্ট ডক্টর মাইকেল গ্রিগার, রয় হ্যাঁ। অঙ্করাজের ক্লিভল্যান্ড ক্লিনিক্যাল প্রখ্যাত সার্জন ডক্টর কার্ল এসেলস্ট্যান্ড এবং আমেরিকার জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের মেডিসিনের প্রফেসর ডক্টর নীল বার্নার্ড সহ এরা সকলেই হচ্ছে ভেজিটেরিয়ান মুভমেন্টের অ্যাম অ্যা সপক্ষে ডাক্তার আসলে। ডাক্তার বা বিজ্ঞানী বলতে পারেন এবং এদের প্রত্যেকেরই কাজকর্ম নিয়ে অনেক প্রশ্ন আছে। যেমন নীল বার্নার্ড তার একটি গ্রুপ রয়েছে যেখানে তারা চিকিৎসা করার সময় যে বিষয়টিকে সবথেকে গুরুত্ব দেবেন সেটা হচ্ছে যে তাদের চিকিৎসা পদ্ধতি যেন অ্যানিমাল ক্রুয়েল্টির ফ্রি হয়। অর্থাৎ তাদের চিকিৎসার কোনো আম কোনোভাবেই যেন অন্য প্রাণীর কোনো ক্ষতি করতে না পারে। তো আ আমি যখন রোগীকে চিকিৎসা করব তখন রোগী কিভাবে সবথেকে বেশি উপকার পাবে, ভালো হবে, তার সে নিরাপদ থাকবে সেই বিষয়টাকে গুরুত্ব দিয়ে আমি দেখব। অথচ উনারা সেটাকে গুরুত্ব না দিয়ে ১ম এ দেখবেন অ্যানিমাল ক্রুয়েল্টি হয়েছে কিনা আ ইত্যাদি, ইত্যাদি। তো ফলে চিকিৎসক হিসেবে উনি যে খুব আ সমাদৃত বা খুব সম্মানিত সকলের কাছেই স সমানভাবে গৃহীত তা কিন্তু নন। তো এই বাকি যাদের ছবি দেখাচ্ছেন, এই যেমন মাইকেল গ্রেগার মাঝখানে যে রয়েছে, এ পাস করা ডাক্তার কিন্তু কোনোদিন প্র্যাকটিস করেনি। তো এখন আ বিভিন্ন উম তত্ত্ব কথা প্রচার করে বেড়ায়। কিন্তু তারও ইনফেক্ট এদের প্রত্যেকেরই যদি আপনারা ভিডিও দেখেন YouTube এ, তাহলে এদের আ দেহের যে গঠন, সেটা দেখলেই আপনার মনে হবে না এইরকম আমি হতে চাই না। আমি এরকম হতে চাই না। অন্যান্য লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন যে, সুস্থতার জন্য, বেঁচে থাকার জন্য, জীবনের জন্য কার্বোহাইড্রেট অতীব গুরুত্বপূর্ণ। কার্বোহাইড্রেট অপরিহার্য। ২০০৫ সালে তাহলে আ এখন এটা তো লিঙ্কটা তো খুলে রাখিনি। কিন্তু আচ্ছা এখন আর ভিডিও বেশি লম্বা হয়ে যাবে তাই দেখাচ্ছি না। কিন্তু আপনারা চাইলে দেখে নিতে পারেন ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস সেখান থেকে প্রকাশিত একটা রিপোর্ট যে কোন খাবার আমাদের জন্য জরুরি, কোনটা জরুরি নয়। এই বিষয়ে এই রিপোর্টটা করা হয়েছিল। বিশাল বড় রিপোর্ট। তার যদ্দূর মনে পড়ে ২৭৫ বা ৩৭৫ নম্বর পৃষ্ঠাতে এই কথাটি উল্লেখ করা ছিল যে শর্করা কি আমাদের জন্য খাওয়া বাধ্যতামূলক বা আবশ্যিক? জবাবটা হয়েছিল না। যদি আমরা প্রোটিন এবং ফ্যাট ঠিক মতন খাই, তাহলে আমাদের লিভার যেহেতু নিজেই গ্লুকোজ উৎপাদন করে নিতে পারে আমাদের দেহের চাহিদা মতন এবং এইভাবে যখন সে উৎপাদন করে, তখন সে অতিরিক্ত উৎপাদন করে না। সে চাহিদা মাফিক আমাদেরকে অ্যা এই গ্লুকোজ সরবরাহ করতে পারে। তার মানে আমাদের খাদ্য হিসেবে গ্লুকোজ খাবার কোনো প্রয়োজন নেই। শর্করা খাবার কোনো প্রয়োজন নেই। কার্বোহাইড্রেট খাবার কোনো প্রয়োজন নেই। তো তাহলে ওনার যে এক্সপার্ট যারা, তারা
এই বিজ্ঞানীদের প্রকাশিত যে রিপোর্ট, সেটাকে খানিকটা মানেন না। কিন্তু আ ওই রিপোর্ট কিন্তু যে যুক্তিতে করা হয়েছে, সেই যুক্তির বিপরীতে উনারা নির্ভরযোগ্য কিছু দিতে পারছেন না। কেননা ব্রেনের একমাত্র খাবার হচ্ছে কার্বোহাইড্রেট। একদম ভুল কথা। অ্যা ব্রেইনের একটু আগেই বলেছিলাম যে ব্রেইন কিন্তু আসলে গ্লুকোজ পেলে গ্লুকোজ দিয়ে চলতে পারে। কিন্তু গ্লুকোজ না থাকলে রক্তে যদি কিটোন থাকে তাহলে কিন্তু ব্রেইন কিটোনকে ব্যবহার করে শক্তি উৎপাদন করতে পারে এবং ব্রেইন আসলে কিটোনকেই পোড়াতে ব্যবহার করতে বেশি পছন্দ করে। একটু আগেই উদাহরণটা দিয়েছি যেখানে আপনাদেরকে বললাম যে যদি রক্তে যতটা গ্লুকোজ আছে তার অর্ধেক পরিমাণও কিটোন রক্তে আমরা তৈরি করতে পারি, তাহলে ব্রেইন তার ৭০% র মতন কাজ করে এই কিটোন ব্যবহার করে। ব্রেনের জন্যে ব্রেনে কিছু কোষ আছে যারা গ্লুকোজ ছাড়া চলতেই পারে না। কিন্তু সেটার সংখ্যা খুবই অল্প এবং সেজন্যে প্রফেসর ড্রেনিক এবং জর্জ কেহিল ওনাদের এক্সপেরিমেন্টে ওনারা দেখিয়েছিলেন যে আ আ মেডিকেল কলেজের স্টুডেন্ট যাদেরকে ২১ দিন না খাইয়ে রেখে দেখা গেল তাদের রক্তে কিটোনের মাত্রা ৬-৭ এই মাত্রায় উঠে গিয়েছে। আর তাদের রক্তে চিনির মাত্রা ওই একদম এম যে জায়গাতে স্বাভাবিক থাকে সেই মাত্রায় রয়েছে। তখন উনাদেরকে ইনসুলিন ইনজেকশন দেয়া হলো এবং ইনসুলিন ইনজেকশন দিয়ে রক্তের চিনি কমিয়ে একজন আম এই অংশগ্রহণকারী এই গবেষণায় অংশগ্রহণকারী ছাত্রের ক্ষেত্রে তার রক্তে চিনির পরিমাণ 0.5 মিলিমোলে নেমে গিয়েছিল। যেখানে যদি কারো রক্তের চিনির পরিমাণ ৩.৯ মিলিমোলের নিচে নামে তাহলেই ডাক্তাররা আম ধরে নেন যে এই মানুষটা হাইপোগ্লাইসেমিয়ায় ভুগছে, অজ্ঞান হয়ে যাবে, কোমায় চলে যাবে ইত্যাদি, ইত্যাদি সমস্যা হবে। কিন্তু যখন রক্তে তার কিটোন ছিল তখন এই গ্লুকোজের পরিমাণ 0.5 মিলিমোলে নামিয়ে নেওয়ার পরেও কোনো সমস্যা হয়নি। যেটা আরেকটা প্রমাণ আরকি যে আমাদের মস্তিষ্ক কিটোন পেলে কিটোন দিয়েই চলতে পারে। আর রক্তের মধ্যে ওই যে ০.৫ মিলিমোল পর্যন্ত গ্লুকোজ থাকলেও মস্তিষ্কের যেই কোষগুলো গ্লুকোজ ছাড়া চলতে পারে না, তারা দিব্যি হেসে খেলে বেঁচে থাকতে পারে। সুতরাং মস্তিষ্কের একমাত্র জ্বালানি গ্লুকোজ এই কথাটা একেবারেই মানে বৈজ্ঞানিকভাবে ভুল কথা প্রথমত। দ্বিতীয় হচ্ছে যে মস্তিষ্কের প্রিয় খাবার আসলে কিটোন। ব্রেনের একমাত্র ফুয়েল হচ্ছে গ্লুকোজ। আপনি যদি ব্রেনকে আ গ্লুকোজ না দেন, খিচুড়ি পর্যন্ত তৈরি হয়ে যেতে পারে। এমনকি ওই ব্যক্তি না, অজ্ঞান পর্যন্ত হয়ে যেতে পারে এই গ্লুকোজের অভাবে। আমরা একদম যখন বাজে মেডিকেল কথা। স্টুডেন্ট ছিলাম, তখন ফিজিওলজিতে একটি আমরা প্রবাদ পড়েছিলাম। সেই প্রবাদটি ছিল এরকম: প্রোটিন অ্যান্ড ফ্যাট আর বার্ন বাই দ্য ফ্লেম অফ কার্বোহাইড্রেট। অর্থাৎ আমরা এত কার্বোহাইড্রেট খাই যার আগুনে প্রোটিন এবং ফ্যাট পুড়ে ছাই হয়ে যায়। পুষ্টিবিজ্ঞানীরা বলছেন যে পরিপূর্ণ সুস্থতার জন্য আমাদের খাদ্য তালিকাকে এইভাবে সাজাতে হবে: কার্বোহাইড্রেট রাখতে হবে 60%, প্রোটিন রাখতে হবে 25% এবং ফ্যাট রাখতে হবে 15%। এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। এটার অনেকে এরকম আ মতামত দিয়েছেন। কিন্তু ঠিক এই রকমের কম্বিনেশন মানুষের উপরে যে পরীক্ষা করে দেখা যে এরকম কম্বিনেশন দিলে মানুষ আসলে স্বাস্থ্যগতভাবে ভালো করে কিনা বা কার্বোহাইড্রেট কমিয়ে দিলে কি হয়, বাড়িয়ে দিলে কি হয়, কমিয়ে শূন্য নামিয়ে ফেললে কি হয়, এইরকমভাবে বিস্তারিত গবেষণা করা হয়নি। তো এবং অনেক ক্ষেত্রে আসলে মানুষের উপরেই গবেষণাগুলো করা সম্ভবও নয়। তো সেজন্যে অ্যাম এই এই উপাত্ত কেউ মানে যার পছন্দ হয় সে এরকম করে কথা বলে। কিন্তু এটার আসলে কোনো ভিত্তি নেই। যেখানে অ্যাম আ গ্লুকোনেওজেনেসিস প্রক্রিয়া আমাদের দেহের মধ্যে থাকার কারণে ১ কণা শর্করা না খেলেও আমাদের কোনো সারা জীবনে কোনো অসুবিধা হওয়ার কথা না। সেখানে আমি 60% কার্বোহাইড্রেট কেন খাবো? আর শক্তির প্রয়োজন আমার তো শক্তি চর্বি থেকে আসবে। যখন রক্তে চিনি বেড়ে থাকবে না, তখন চর্বি থেকে শক্তি আসবে। আমার দেহ থাকবে আম সুঠাম এবং আ কি বলে যে পেশিবহুল এবং আমার ওজন থাকবে স্বাভাবিক। আর কার্বোহাইড্রেট বাড়িয়ে খেলেই দেহের মধ্যে বরং সেটা জমে যায়, ওজন বেড়ে যায়, হাজারো মেটাবলিক অসুখ হয়। তাহলে কেন আমি ৭% ই কার্বোহাইড্রেট খাবো? যদি আমার মাথায় বুদ্ধি কিছু থাকে? এটি হচ্ছে স্ট্যান্ডার্ড। সুস্থতার জন্য এটি হচ্ছে চমৎকার। অথচ আমরা যদি দেখি আমেরিকা, না। যেখানে ঘরে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, ফ্যাটি লিভার ডিজিজ, সেখানে কার্বোহাইড্রেট তারা খায় ঘরে 25 থেকে 35%, প্রোটিন 25% এবং ফ্যাট 40-50%। এর মধ্যে কোলেস্টেরল থাকে 400-500 মিলিগ্রাম পার ডে। আমেরিকা অ্যাম এই খাবারগুলো কিভাবে খায় তারা? সেটা আরেকটা প্রশ্ন। আমেরিকান লোকেরা যখন ফাস্ট ফুড হিসেবে এই খাবারগুলো খায়, এইরকম অনুপাতেই খায়, সেটা কিন্তু হেল্প করে না, সেটা সাহায্য করে না। তো আমরা শুধুমাত্র এই কার্বোহাইড্রেট, প্রোটিন এইরকম না বলে যদি কোন খাবারটি খেয়েছি সেটাকে বিবেচনা করি, তাহলে কিন্তু এই খাবারটি আমাদের দেহে কিভাবে প্রভাব ফেলবে সেই বিষয়টি বোঝা অনেক সহজ হয়। আপনি মাংস হিসেবে একটা স্টেক খেলেন। মাংসের একটা টুকরাকে ভেজে নিয়ে খেয়ে নিলেন। পেট ভরেই খেলেন। সেটা আপনার দেহে প্রভাব ফেলবে একরকমভাবে। আর যদি আপনি একটি বার্গার খান
একই রকমের একটা মাংসের টুকরো মাঝখানে দিয়ে উপরে আর নিচে ২ টা রুটি, সেটা দিয়ে বার্গার বানিয়ে খান, তাহলে কিন্তু প্রভাবটা পড়বে ভিন্ন রকম। তো বিষয়টা আমাদের এই কথাগুলো মনে রাখতে হবে। এবং এই রকমের দাবিকে বোঝার জন্যে এই যে অ্যাম যে কি বলে যে খুঁটিনাটি বিষয়গুলো, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমেরিকার একজন লাইফস্টাইল এক্সপার্ট ডক্টর ডিন অনিস, যিনি হৃদরোগ রিভার্স করে দেখিয়ে দিয়েছেন। শত শত হৃদরোগ তাদের ব্লকেজ রিভার্স করে দেখিয়ে দিয়েছেন, এবং যে ডায়েট দিয়ে তিনি তাদের ব্লকেজ রিভার্স করেছেন সেই ডায়েটকে বলে রিভার্সাল ডায়েট। এবং রিভার্সাল ডায়েটে ডিন অর্নিশেস রিভার্সাল ডায়েট এটা বহুদিন আগে এই অ্যাম ডায়েটটা নিয়ে এক্সপেরিমেন্ট করা হয়েছিল এবং ডক্টর ডিন অর্নিশ অবশ্যই এই ডায়েট নিয়ে এক্সপেরিমেন্ট উনি ১ম শুরু করেন। সেই কারণে উনি এটার কৃতিত্বের দাবিদার অবশ্যই। কিন্তু উনার ডায়েট যে আসলে সবথেকে ভালো বা সবথেকে কার্যকর ছিল তা নয়। আর ২য় কথা, উনি যেই এক্সপেরিমেন্ট যেটা করেছিলেন সেখানে শুধু ডায়েট পরিবর্তন করা হয়নি। বরং যারা এই এক্সপেরিমেন্টে অংশ নিয়েছিল, তাদেরকে তিনি ডায়েট যেমন পরিবর্তন করিয়েছেন, তারপরে তাদেরকে ব্যায়াম করিয়েছেন, তাদের যারা ধূমপান করত তাদের ধূমপান ছাড়িয়েছেন। তাদের মানসিক চাপ যেন বেড়ে না থাকে সেজন্য তাদেরকে মেডিটেশন করিয়ে মানসিক চাপ কমানোর চেষ্টা করেছেন ইত্যাদি, ইত্যাদি অনেক কিছু করেছেন। তো কোন ঘটনায় যে তাদের স্বাস্থ্যগত উপকার আসলে হয়েছে সেটা নিশ্চিত করে কেউ বলতে পারে না। ওনার এক্সপেরিমেন্টে উনি নিজেও সেটা বলতে পারেন না। রিপোর্টে যদিও ওনারা ডায়েটের কথাটাকে গুরুত্ব দিয়ে লিখেছেন, কিন্তু সঙ্গে সঙ্গেই অন্য বিজ্ঞানী যারা এই বিষয়টি রিপোর্টটি পড়েছেন, তারা বলেছেন যে, "আপনি তো তাহলে একসঙ্গে যদি ৪ টা জিনিসকে পরিবর্তন করেন, কোনটায় যে আপনার উপকার হলো বা ক্ষতি হলো বুঝবেন কি করে? বোঝার তো উপায় নেই।" তো ডিন অর্নিশের ডায়েটটা হচ্ছে সেইরকম। তারপরেও আ ডিন অর্নিশের এই অর্নিশ ডায়েট, তার সঙ্গে যখন নাকি অ্যাটকিন্স ডায়েট, যেটা কিটোজেনিক ডায়েটের কাছাকাছি, সেটাকে যখন তুলনা করা হলো, তখন কিন্তু দেখা গেল যে কিটোজেনিক ডায়েট বা ওই অ্যাটকিন্স ডায়েট ব্যবহার করার যারা করেছে, তাদের মধ্যে ওজন বা মেটাবলিক স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে তাদের মধ্যে উপকার বেশি দেখা গিয়েছে। অনেকেই বলবেন যে, "প্রমাণ কি?" চলুন আপনাদেরকে চট করে প্রমাণটা দেখিয়ে রাখি। এটা হচ্ছে অ্যাম জার্নাল অফ দি আমেরিকান কলেজ অফ কি যেন? না, কলেজ তো না। অ্যাম আ জেএএমএ, যাহ! শব্দটা এখন পুরো নামটা চট করে মাথায় আসছে না। জার্নাল অফ দি আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন। হ্যাঁ, এবার এসছে। তো আম জামাতে প্রকাশিত গবেষণা, এটা ২০০৭ সালে প্রকাশিত হয়েছিল, মার্চ ২০০৭। সেখানে উনারা তুলনা করেছিলেন অ্যাটকিন্স ডায়েট, জোন ডায়েট, অর্নিশ ডায়েট এবং লার্ন ডায়েট, এবং তারা দেখেছিলেন যে ওজন এতে কতটা কমে এবং এই সঙ্গে যে ঝুঁকি, যে ব্যাপারগুলো রয়েছে যেমন হৃদরোগের ঝুঁকি-টুকি, এগুলো কিরকম পরিবর্তন হয়। তো এটার যে কনক্লুশন, তাতে তারা দাবি করেছেন যে ইন দিস স্টাডি, এই গবেষণায় premenopausal overweight and obese women assigned to follow the Atkins diet which had the lowest carbohydrate intake. তো Atkins ডায়েট কিছু মহিলাকে করতে দেয়া হলো। মাফ করবেন, যেখানে কার্বোহাইড্রেট খাওয়ার পরিমাণ ছিল সবথেকে কম। তারা lost more weight and experienced more favorable overall metabolic effects at 12 months than women assigned to follow the zone, Ornish or learn diets. অর্থাৎ এই ১২ মাস ধরে জোন ডায়েট, তারপরে অর্নিশ ডায়েট এবং লার্ন ডায়েট এবং অ্যাটকিন্স ডায়েট, ৪ টে ডায়েট অনুসরণ করতে কত কিছু এই অংশগ্রহণকারীকে বলা হলো। তারা সেটা অনুসরণ করলেন এবং দেখা গেল যারা অ্যাটকিন্স ডায়েট করেছিল, যেটা কিনা লো কার্ব ডায়েটের কাছাকাছি, সেটাতেই সবথেকে বেশি বেনিফিট তারা পেয়েছেন। অন্য সবগুলো ইসের তুলনায়। While questions remain about long-term effect and mechanisms, a low carbohydrate, high protein, high fat diet may be considered a feasible alternative recommendation for weight loss. তো যদিও এই গবেষণা ২০০৭ সালে, তখন তো কিটোজেনিক ডায়েটের কথা কেউ উল্লেখই করত না বা অ্যাটকিন্স ডায়েটের কথা শুনলে অনেকে ভয় পেত। সেই সময়ে এই গবেষণায় দেখা গিয়েছিল যে এই লো কার্বোহাইড্রেট, হাই প্রোটিন এবং হাই ফ্যাট সম্বলিত খাদ্য অভ্যাস ওজন কমানোর জন্যে কিন্তু চমৎকার ফল দিয়েছিল। যদিও এটা ৫০ বছর ধরে করলে কি ফল হবে সেটা নিশ্চিতভাবে আমরা বলতে পারছি না। তো তাহলে আশা করি আপনারা দেখতে পেলেন যে উনি এই অর্নিশ ডায়েটকে, অর্নিশের রিভার্সাল ডায়েটকে যেভাবে সামনে তুলে এনে বড় করে দেখাচ্ছেন, ২০০৭ সালে কিন্তু সেটা অলরেডি অ্যা অ্যাটকিন্স ডায়েটের কাছে হেরে গিয়েছে। কার্বোহাইড্রেট তিনি রেখেছেন 70-75%, প্রোটিন 15-20% এবং ফ্যাট 10-10%। এর ভিতরে
এটা একটা টেরেবল ডায়েট। কোলেস্টেরল থাকে মাত্র 5 মিলিগ্রাম পার ডে। তো আমরা এখন বলতে পারি পরিপূর্ণ সুস্থতার জন্য বর্জন করুন ব্যাড কার্ব। যত ধরনের ব্যাড কার্ব আছে একে বর্জন করুন। সর্বতভাবে বর্জন করার চেষ্টা করুন। চিনি, সাদা চাল, সাদা ময়দা, সুগারি ড্রিংকস, ফিজি ড্রিংকস, জুস, ফাস্ট ফুড এবং যত বেকারি পণ্য আছে। তাহলে কি খাবেন? প্রতিদিনের খাদ্য তালিকায় 50 to 60% গুড কার্ব রাখেন। যে কার্বোহাইড্রেট আপনার শরীর উপযোগী করে সৃষ্টিকর্তা তৈরি করেছেন সেই কার্বোহাইড্রেট রাখেন। এই লক্ষ্যে আপনি আপনার খাদ্য তালিকাকে এভাবে সাজাতে পারেন। ঘুম থেকে ওঠার পর সকাল 6টার দিকে আপনি 1 লিটার কুসুম গরম পানি পান করুন। এর আধা ঘন্টা পর আপনি 1 গ্লাস কুসুম গরম ১ পানির লিটার? সাথে 1 চা চামচ লেবুর রস মিশিয়ে পান করুন। যদি দাঁতে আপনার সমস্যা থাকে বা দাঁতের এনামেলের ক্ষতি ভয় করেন তাহলে আপনি স্ট্র দিয়ে পান করতে পারেন। এর আধা ঘন্টা পর সকাল 7টায় 2 থেকে 3 ধরনের আপনি সাইট্রাস ফল খান। আমলা, মাল্টা, কেন? জাম্বুরা। সাইট্রাস ফল, খালি পেটে সাইট্রাস ফল এখনকার কালের বিজ্ঞানীরা বলছেন খালি পেটে সাইট্রাস ফল খেলে আপনার ইমিউন সিস্টেম দারুণ, দারুণ শক্তিশালী হবে এবং আপনি বাজে কথা। যা মন চাইছে বলে বলে গেছে আরকি। ক্যান্সার প্রতিরোধ করতে পারবেন এবং এটা ক্যান্সার প্রতিরোধ এই ফল খেয়ে? ক্যান্সারের প্রধান মানে ক্যান্সার আক্রান্ত কোষগুলোর প্রধান খাবার হচ্ছে গ্লুকোজ। এই ফলের মধ্যে গ্লুকোজ থাকে মানে হিউজ অ্যামাউন্টে, বিশাল পরিমাণে। তো সেটা খেয়ে ক্যান্সার প্রতিরোধ করব আমরা? ব্যাপারটা একটুখানি জটিল হয়ে গেল। এটা খেতে হবে অবশ্যই, অবশ্যই খালি পেটে। এর আধা ঘন্টা পর আপনি খাবেন ১ থেকে ২ টা লাল আটার রুটি, সাথে সবজি, ডাল, একটা ডিম রাখুন। ব্যাস। অথবা লাল চালের খিচুড়ি, ১ কাপ লাল চালের খিচুড়ি, একটু সবজি, একটা ডিম, ইনাফ। আর ১১ টার দিকে আপনি স্ন্যাকস হিসাবে কি খেতে সকালে বরং যদি নাস্তা না খেয়ে পারেন সবথেকে ভালো। কিন্তু যদি নাস্তা খেতেই হয় তাহলে প্রোটিন সমৃদ্ধ নাস্তা করবেন। সেটা হতে পারে ডিম। আপনি ৪ টা ৫ টা ৬ টা ডিম খেয়ে নিতে পারেন। মাছ খেয়ে নিতে পারেন বা ১ বাটি মাংস খেয়ে নিতে পারেন। এগুলো খেতে পারলে সবথেকে ভালো। অর্থনৈতিক দিক থেকে সবার পক্ষে হয়তো সেটা সেটা সম্ভব হবে না। তখন আপনি এর থেকে কম মূল্যে যেটা পাওয়া যায় হয়তো ডাল আ ব্যবহার করে এই চাহিদাটা মেটানোর চেষ্টা করলেন বা এমন কিছু। কিন্তু আম ওই দিকটাকেই ১ম এ মনোযোগ দিতে হবে। খেতে পারেন। পৃথিবীর সেরা জুসটা স্ন্যাকস হিসেবে খেয়ে নিন। ১ গ্লাস গ্রিন জুস। ধন্যবাদ। গ্রিন জুস ভয়ংকর জিনিস। মানে গ্রিন জুসে প্রথমত এই যে বিভিন্ন পাতা, বিভিন্ন ফল, এই বীজ এগুলোর মধ্যে টক্সিন যেগুলো থাকে সেটা গ্রিন জুসের মধ্যে একেবারে ইনট্যাক্ট অবস্থায় থাকে। সুতরাং এটা খেলে আম অনেকটাই ক্ষতি হবার ঝুঁকি থাকে। আ না বুঝে চট করে গ্রিন জুস খাওয়ার চেষ্টা করবেন না। গ্রিন জুস বেশি মাত্রায় খেয়ে কিন্তু মানুষ মৃত্যুবরণও করেছে। ধনেপাতা, পুদিনা পাতা, লেটুস পাতা, পালং পাতা, সজনে পাতা। এর সাথে স্বাদের জন্য অল্প একটু জিরা, অল্প একটু আদা এবং ৩-৪ টা আমলকি, একটু হিমালয়ান সল্ট দিয়ে ভালো করে ব্লেন্ড করে ছেঁকে নিন। এরপর ১ চামচ মধু দিয়ে পান করুন। পৃথিবীর সেরা জুসটা খাওয়া হয়ে গেল। দুপুরে যখন আপনি খাবেন, দুপুরের খাবারকে ২ টো পর্বে ভাগ করুন। ১ম পর্ব জীবন্ত খাবার রেইনবো সালাদ। ১ প্লেট রেইনবো সালাদ খান। ইট ইজ এ ভেরি গুড কার্বোহাইড্রেট। যত ধরনের খাবার সালাদ হিসেবে খাওয়া যায় এর মধ্যে অন্তর্ভুক্ত করুন। শসা, টমেটো, গাজর, ক্যাপসিকাম, বিট সহ আর যা, যা রাখা যায়। এর পরের দিন পাত দিতে আপনার জান বেরিয়ে যাবে। আধা ঘন্টা পর আপনি ১ কাপ লাল চালের ভাত, সাথে ১ টুকরো মাছ এবং পর্যাপ্ত শাক, সবজি, ভর্তা, কিছু ডাল এবং কিছু সালাদ নিতে পারেন এর সাথে। ব্যাস। বুঝতেই পারছেন যে এই ডায়েট কিন্তু গরিব মানুষের জন্য না। এটা শুধু যার বিশাল পরিমাণে পয়সা আছে সে করতে পারবে। বিকালে আবার ২-৩ রকম ফল খান। আপনি আলাদা, আলাদা খেতে পারেন অথবা এবিসি জুস করে খেতে পারেন। এবিসি জুস হচ্ছে এই সময়ের একটা বিখ্যাত জুস। অ্যাপল, বিট এবং ক্যারট। স্বাদের জন্য আপনি কিছু মসলা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। বিকেলে খাওয়ার দরকার কি? দুপুরে যদি আমি পেট ভরে খেতে পারি এবং আমার সঠিক খাবার যদি খাই তাহলে তো বিকেলে আমার কিছু খাবার প্রয়োজন পড়ার কথা না। দিনে ৩ বেলা খাবো, সর্বোচ্চ ৩ বেলা খাবো। তার বাইরে আর কিছু খাবো না। কারণ আমি পেট ভরে প্রোটিন খেয়েছি, ফ্যাট খেয়েছি, আমার ক্ষুধা নাই। এ জুস-ফুস এগুলো আবার খেতে যাবো কেন? আর জুস এটা তো বিটের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফ্রুক্টোজ। গাজরের মধ্যেও ফ্রুক্টোজ থাকে বেশ খানিকটা। সেজন্য এটা মিষ্টি, মিষ্টি। আপেল তো ফ্রুক্টোজ আছেই। তো তাহলে এগুলোকে মিশিয়ে একত্র করে যখন জুস করে খাবো, সেটা তো আমার জন্যে ওই ফ্যাটি লিভার হওয়ার জন্য চমৎকার ভূমিকা রাখবে। এটা আসলে উপকারের জায়গায় আপনাকে ১২ টা বাজিয়ে দেবে। আর রাতে সন্ধ্যা ৭ টার ভিতর রাতের খাবার খেয়ে নিন এবং রাতের খাবারে মাছ, মাংস খাবেন না। শুধু ১ কাপ লাল চালের ভাত রাখবেন। সাথে পর্যাপ্ত সবজি, সালাদ, শাক, কিছু ডাল। যদি আপনার ওজন অনেক বেশি থাকে রাতের ভাতটা আপাতত আপনি বন্ধ রাখতে পারেন। ব্যাস। আপ মানবদেহে আরকি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে খাদ্য উপাদান সেটার নাম হচ্ছে প্রোটিন। আর উনি আমাদেরকে রাতের খাবারের মধ্যে মাছ, মাংসই বাদ দিয়ে দিলেন। তাহলে বাকি রইল কি? আর বাকি কার্বোহাইড্রেট খেয়ে আমার লাভটা কি? দরকারটা কি? আমার দেহে তো চর্বি আছে। আমি তো কার্বোহাইড্রেট না খেলেও আমার দেহ চর্বি দিয়ে চলতে পারে। তাহলে আমি কেন এই শুধু এই ঘাস পাতা খেতে যাবো? মানে ভালো লাগলে একটুখানি খেলাম ঠিক আছে। কিন্তু আম এটাকেই মূল খাবার হিসেবে খেয়ে স্বাস্থ্যের ১২ টা বাজবে তো। অথবা ভাতের পরিবর্তে আপনি রুটি, আর যদি ওজন বেশি থাকে তাহলে রুটি আপাতত বন্ধ রাখুন। এতক্ষণ সকাল থেকে রাত পর্যন্ত যা, যা খেতে বলা হলো সবই হচ্ছে গুড কার্ব এবং এই গুড কার্ব আপনাকে খেতেই হবে। কেন খেতে হবে? কারণ গুড কার্বে কি থাকে? কার্বোহাইড্রেট তো থাকেই, সাথে ভিটামিন, মিনারেল, ফাইটোকেমিক্যাল, ফাইবার বা আঁশ। এবং আপনি যদি ভিটামিন, মিনারেল, ফাইটোকেমিক্যাল, আঁশ না খান, আপনি অসুস্থ হবেনই। তাই পরিপূর্ণ যারা কার্বোহাইড্রেট একদম খায় না, তারাও অসুস্থ হচ্ছে না। তারা বরং সমস্ত অসুখ থেকে বেঁচে যাচ্ছে।
এবং এই প্রমাণ আসলে ভুরি, ভুরি এখন। কার্নিভোর বলে একটা পুরো গ্রুপ তৈরি হয়ে গিয়েছে আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে। তারা মাংস ছাড়া কিছুই খায় না। মাংস, লবণ এবং পানি। এই খেয়ে তাদের জীবন কাটে। আপনি দাবি করছেন যে এই আপনার phytochemical না খেলে আমার স্বাস্থ্য খারাপ হবে। কেন? এগুলো তো এসেনশিয়াল নয়। সুস্থতার জন্য প্রত্যেকদিন আপনার খাবার তালিকার 50 to 60% রাখেন গুড কার্বোহাইড্রেট। আমরা এটুকু বলতে পারি আপনি ধীরে, ধীরে সুস্থ, কর্মময় দীর্ঘ জীবনের দিকে এগিয়ে যাবেন। তো অত্যন্ত বাজে কথা বললেন। মানে এই বিষয়টা সম্পর্কে উনি আসলে শুরু করেছিলেন যে মিথ আমাদেরকে একটা ভ্রান্ত ধারণাকে শুধরে দেবেন। কিন্তু শেষটা করছেন মনে হচ্ছে যে একটা ভ্রান্ত ধারণা আমাদেরকে গিলিয়ে দিয়ে তারপরে তিনি উনার আলোচনাটা শেষ করছিলেন। তো দেখি শেষ কথাটা কি বলেন? তো শুরু করুন আগামীকাল থেকে এই নতুন খাদ্যাভ্যাস। না, এই পাগলামি করবেন না। এই পাগলামি করে নিজের ১২টা বাজাবেন না। আ যদি আপনার টাকা-পয়সা যদি থাকে, কারণ এরকম ডায়েট করতে গেলে টাকা-পয়সা ছাড়া লোক ছাড়া তো হবে না। তো আপনার যদি টাকা-পয়সা থাকে এবং আপনার যদি স্বাস্থ্যের দিকে আপনি কেয়ার করেন, তাহলে বরং উনার কথাটা ফেলে দিয়ে বরং মাছ, মাংস, ডিম এগুলোকে প্রধান করে খাবেন। সঙ্গে লবণ যথেষ্ট পরিমাণে খাবেন। চর্বি, ঘি, মাখন এগুলোকে বাড়িয়ে খাবেন। তাহলে আপনার স্বাস্থ্য সবথেকে ভালো থাকবে বলে আশা করা যায়। তো পরীক্ষা করে দেখতে পারেন। ৩ মাস করে দেখলেন ফলাফল কেমন হয়? এবং যদি ৩ মাস সঠিকভাবে এটা করতে পারেন, আ ফলাফল যেরকম পাবেন তাতে এরপরে আর কোনদিন আপনি ওই ভেজিটেরিয়ান লাইফ এ ফিরে যাবেন না। তো আজকে এখানেই শেষ করব। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে সেই আশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।